सिंहासन खाली करो जनता आती है। 3 घंटे पहले मैंने आपको कहा था और इस वक्त मैं मौजूद हूं काठमांडू में, उसी संघीय संसदीय बिल्डिंग के बाहर। जो तस्वीर कल मैंने आपको दिखाई थी जिसमें घुसने के प्रयास में कल पुलिस के साथ टकराव में लोग मारे गए थे, आज उसके प्रांगण में ये सारे नेपाल की जनता पहुंच चुकी है। सेना इस तरफ तैनात है, सेना ने रास्ता दे दिया है और सेना कुछ भी नहीं कह रही है उन लोगों को, और भीड़ लगातार इनसे बहस कर रही है, मगर सैनिक एक तरह से रिटेलिएट नहीं कर रहे हैं। और तस्वीरें देखिए, धुआं धुआं, प्रदर्शनकारी बिल्डिंग के ऊपर चढ़ गए हैं। आंसू गैस के जो शेल छोड़े गए थे उनका कोई असर नहीं है, और पार्लियामेंट की बिल्डिंग के ऊपर प्रदर्शनकारियों ने जाकर अपने विरोध का झंडा उठा दिया है। जिस पार्लियामेंट में कल तक प्राइम मिनिस्टर केपी ओली बैठते थे, उनके सदस्य बैठते थे, सभापति बैठते थे, जनता के लिए फैसले लिए जाते थे, सेशन बुलाया जाता था, वहां पर आज जनता का सेशन चल रहा है। जनता का सेशन ऐसा कि जो इतिहास में आज गवाही दर्ज करेगा। गवाही ये दर्ज करेगा कि जब सत्ता जनता की नहीं सुनती है तो कैसे आर्मी और पुलिस सब कुछ धरे का धरा रह जाता है और पब्लिक वो पूरा सिस्टम कंट्रोल कर लेती है। और ये वही तस्वीर है आज नेपाल के इतिहास में, कैसे जनता सत्ता से किसी भी शासक को बाहर करती है, उसकी तस्वीर लिखी गई। आप ये देख लीजिए कि किस तरह से धुआं धुआं हो गई है वो संसद, जो नेपाल की संसद कहलाती थी, और वहां पर जनता के लिए उनके चुने हुए प्रतिनिधि फैसले लेते थे। इन प्रतिनिधियों के प्रति जनता का गुस्सा आज यहाँ फूट रहा है। अंदर रखे फर्नीचर को उठाया जा रहा है, और जो एक गरिमा थी वो खत्म हो गई है। আমি শুরুতে অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে আসবো। ব্রিগেডিয়ার দাস, আপনি খেয়াল করেছেন যে সময় যত গড়াচ্ছে পরিস্থিতি কিন্তু ক্রমশ খারাপ হচ্ছে। একের পর এক মন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী তারা আক্রান্ত হচ্ছেন, রক্তাক্ত হচ্ছেন। এই কিছুক্ষণ আগে দর্শকদের সামনে তুলে ধরলাম ডিএসপি কে পর্যন্ত পিটিয়ে হত্যা করে দেওয়া হয়েছে। এমন হিংসাত্মক জায়গায় যাচ্ছে পরিস্থিতি, কি মনে হচ্ছে কোন দিকে এগোচ্ছে দেশটা? আমি বলছি তার আগে একটা খবর শেয়ার করি। এক্ষুনি জানতে পারলাম যে ওনাদের পূর্ব প্রধানমন্ত্রী ঝালানাথ কাহার, উনি 2011-তে প্রধানমন্ত্রী ছিলেন, তার বাড়িতে গিয়ে তার বউকে পিটিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। উনি মারা গেছে, অন্যান্য মিডিয়াতে দেখলাম। এইবার পরিস্থিতি কিন্তু হাতের বাইরে চলে গেছে। এটা এখন যা হচ্ছে যে ডিএসপি কে মারা হচ্ছে, আরেকটি জায়গায় দেখলাম সেনাবাহিনীর কারোর থেকে অস্ত্র নিয়ে সেটা নিয়ে কাঁধের উপর নাচা হচ্ছে। এইখানে পরিস্থিতিটা ঘোরালো হয়ে যাচ্ছে। এবং এখানে যেটা আমরা জানি যে নেপালে প্রচুর পরিমাণে দুর্নীতি এবং বেকারত্ব, মূল্য বৃদ্ধি, এবং তার উপরে একটা সোশ্যাল মিডিয়াকে খবরদারি করে যাতে সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে কথা না বলতে পারে, সেগুলো সবই আছে আমরা জানি। কিন্তু খালি সেগুলো না, অন্য কিছু আছে, সেটা নিয়ে আমার এখন চিন্তা হচ্ছে। কারণ নেপালের ভবিষ্যৎ এবং নেপালের বর্তমানের সাথে ভারতবর্ষের ওতপ্রোতভাবে ভারতবর্ষের সুরক্ষা জড়িত, আজকের থেকে না, বহু বছর থেকে। এবার এইটা আপনি যদি দেখেন 250 বছর মানে রাজার রাজত্ব চলার পরে গত 17 বছর মাত্র নেপালে এই সিস্টেমটা চলছে, যেটা চলেছে। এই 17 বছরের মধ্যে 14টি প্রাইম মিনিস্টার বদল হয়েছে, এবং এরা 3 জনে মিলে ক্ষমতা ভোগ করেন। আজকে যিনি রিজাইন করেছেন উনি, যিনি এখন অপোজিশন লিডার আছেন প্রচন্ডা, এবং যিনি আজকে আপনারা দেখালেন মার খাচ্ছিলেন, উনিও প্রাইম মিনিস্টার ছিলেন, শের বাহাদুর দেওবা। এবার এরাই ঘুরে ফিরে ক্ষমতায় আসছেন এবং মিউজিক্যাল চেয়ারের মতো চালাচ্ছেন, এবং সাধারণ লোক কোনো চাকরি পয়সা না দিয়ে পায় না। এবং সাধারণ লোকের সাথে এদের যারা সন্তান মন্ত্রীদের, তারা বিদেশে পড়াশোনা করে এবং বহু মূল্যের সমস্ত জিনিসপত্র গাড়ি ঘোড়া নিয়ে ঘোরে, এবং মানুষের ক্ষোভ রাস্তায় নেমে এসছে। কিন্তু এর আখেরে হবেটা কি? কারণ আপনারা দেখেছেন যে বাংলাদেশে ক্ষোভ এসেছিল ছাত্র বিরোধী আন্দোলন থেকে হয়ে গেল ভারত বিরোধী আন্দোলন, এবং তারপরে এখন বাংলাদেশের অবস্থা আরো খারাপ জায়গা পৌঁছে গেছে। এবার নেপাল তো আমাদের অত্যন্ত বন্ধু, এবং নেপালের সম্বন্ধে আমরা বলি যে নেপালও বলে যে আমাদের সাথে রুটি আর বেটির সম্পর্ক। ভারতবর্ষের আরেকটি অঙ্গরাজ্যের মতো নেপালকে সবাই ভাবে, আমরাও ভাবি, ওরাও ভাবে। সেইখানে নেপালের যদি এই অবস্থা হয় তাহলে ভারতের চুপ করে বসে থাকা উচিত না। আমার মনে হয় ভারতবর্ষকে সব রকম ভাবে সাহায্য করা উচিত।